আওয়ামী লীগের ৫ জন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে। ওই ৫ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন ৫ জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান বলেছেন, আমি যেহেতু ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিনেও ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন। যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না। তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে, কিন্তু টাকা নিতে পারছিল না। এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত। যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন, বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে। ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না। তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারা গ্রেফতার হন। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন, বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানায়, জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক ডিবিকে জানিয়েছে, অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন, বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলকে অপমান করা হলেও হাসিনা কোনো ভূমিকা নেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই। অবশেষে দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আলী আরাফাত, মাইনুল হাসান খান নিখিল, পুলিশের বড় কর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সরকার সহ একজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু তাই নয়, তারা এখন কে কোন দেশে অবস্থান করছেন তার তথ্য পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে। একটি সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারত হয়ে এখন দুবাই অবস্থান করছেন। বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় ভোল বদল করে গা ঢাকা দিয়েছিলেন। ৮ আগস্ট তিনি সীমান্ত দিয়ে ভারতে চলে যান। এরপর নানা ধরনের দেন দরবার করে সম্প্রতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের। ৫ আগস্টের পরপরই সপরিবারে সিঙ্গাপুরে চলে যান সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল। সরকার পতনের আগে ৩ আগস্ট সিঙ্গাপুরে চলে যান সাবেক মেয়র ফজলে নূর তাপস। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে। গত সপ্তাহে তিনি দেশ ত্যাগ করে বলে একটি সূত্র দাবি করেছেন, অথচ আগস্ট মাসেই কামালের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদান করা হয়। তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশ ত্যাগ করছেন এসব নেতারা, এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এদিকে গত ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারত পালিয়ে গেছে বলে জানা গেছে। তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনো দেশত্যাগ করতে পারেননি বলে দাবি করেছে একটি সূত্র। যেসব নেতা ও আমলারা দেশত্যাগ করেছেন তারা সিলেট, আখাউড়া, নেত্রকোনা, ময়মনসিংহের হালুয়াঘাট, যশোর অঞ্চল, লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যাচ্ছেন।
কোনো সীমান্তে জনপ্রতি 50,000 টাকা দিয়ে পার হচ্ছেন, আবার কোনো সীমান্তের লেনদেন 25 থেকে 3 লাখ টাকার মতো বলে জানা যাচ্ছে। অবৈধ পথে ভারত যাওয়ার পর দালালের মাধ্যমে পাসপোর্ট ভারতে প্রবেশের সিল যেমন লাগানো হচ্ছে, তেমনি বহির্গমনের সিল লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে। হাসিনা পরিবারের বেশ কয়েকজন এখনও দেশ ত্যাগ করতে পারেনি, যাদের নিয়ে শেখ হাসিনাও টেনশনে রয়েছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা গেছে। আগামী 18 মাস বা 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন, তার পাশে থাকবো আমি, তাতে যা হয় হোক। এজন্য তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনাপ্রধান। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমনপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 800-র বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিজয়ের পর জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা, গুম, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনী প্রস্তাব করে মন্ত্রণালয়ে। এসব খসড়া সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্টজনরা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাইয়ের নামে ইস্যু করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। এতে দেশে মিলবে না এনআইডি-গুলোর মাধ্যমে কোনো সুবিধা। ইসি সচিবালয়ে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার 2 ভাই হারিস ও জোসেফের নামে 4টি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডি-গুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে, তাই তাদের 4টি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে। বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধাই পাবেন না বলে জানান তিনি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুতে শেখ হাসিনার সরকারের লুটপাটের চিত্র। এমনিতেই ধারণা করা হচ্ছিল এই সেতুর খরচ কোনোভাবেই 32,000 কোটি টাকা হতে পারে না। লুটপাটের কারণেই এত ব্যয় বেড়েছে। পদ্মা সেতুর 2 প্রান্তে 2টি মুরাল ও মুরালের জন্য কিছু স্থাপনা নির্মাণে 117 কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার।